অপরের কাঁধের উপর শামীম বসে খাবে। আর সব রিক্সা চালক এক জায়গার মানুষ না, সবাই আলাদা আলাদা জেলার মানুষ। আর সবাই গরিব হওয়াতে আর একটা গরিবের কষ্ট দুঃখ বুঝতে পেরেছে। চাচা, আমি কিছু করতে চাই, এভাবে বসে থেকে খেতে আমার মোটেও ভালো লাগতেছে না। আর আমি পড়াশোনাও চালিয়ে যেতে চাই। তা কি করবি ভেবেছিস তুই বাবা? আমার তো মনে হয় না এই শহরে কোনো কাজ পাবো, তাই ভেবেছি তোমাদের সবার মতো আমিও রিক্সা চালাবো। রিক্সা চালালে পড়াশোনা কেমনে করে করবি? দিনে ভার্সিটি যাব, দুপুরের দিকে চলে আসব, রিক্সা নিয়ে চালাবো। রাতে গ্যারেজে এসে রিক্সা জমা দিয়ে পড়াশোনা করে ঘুমাবো। তাহলে তো তোর অনেক কষ্ট হবে, পারবি সামলাতে? আর তুই কি রিক্সা চালাতে পারবি? চাচা, আল্লাহ আমাকে পুরোপুরিভাবে সুস্থ সৃষ্টি করেছে, তাই আমার কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। আর কষ্ট না করলে তো সুখের দেখা পাবো না। তাহলে আজ আমার সাথে চল, তোকে আমি শহরটা চিনিয়ে দেই, আর কোন জিনিসটা কোথায় আর কোন জায়গায় ভাড়া কত সব শিখে নে, তাহলে পরে আর তোর সমস্যা হবে না। সেদিন শামীম আবুল মিয়ার সাথে শহরের অনেক জায়গায় যায়, পথঘাট চিনে নেয়, কোথায় কি আছে সব কিছু দেখে নেয়, কোনো জায়গায় কত ভাড়া হবে সব কিছুই শামীম একেবারে শিখে নেয়। পরের দিন থেকে শামীম রিক্সা চালানো শুরু করে দেয় এবং প্রথম দিনেই বেশ কিছু টাকা কামাই করে। ফেরার পথে সেই টাকা দিয়ে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসে নিজ হাতে সবাইকে খাইয়ে দেয়। আর সবাই অনেক খুশি মনে সেই মিষ্টিগুলো খায়। তো শামীম প্রায় কয়েকদিন রিক্সা চালানোর পরে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে শামীমের কাছে চলে আসে। ভাই, একটু দয়া করে আমাকে সাহায্য করেন ভাই। কেন আফামনি, কি হইছে? এমন করতেছেন কেন? ভাই, এসব পরে বলবো, আপনি একটু দয়া করে আমার সাথে আসুন। আমার বোনটা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনো গাড়ি পাচ্ছি না, বোনটা অনেক ব্লাড বের হচ্ছে। দয়া করুন ভাই আমাকে। বোন, আপনি কাঁদবেন না, বলুন আপনার বাসা কোথায় আর আপনি রিকশায় উঠুন। মেয়েটা শামীমের কথা মতো রিকশায় উঠে আর শামীমকে পথ দেখিয়ে দেয় তাদের বাসার সামনে আসলে মেয়েটা বলে, ভাই আসুন, আমি একা পারবো না ওকে নিয়ে আসতে। তারপর শামীম মেয়েটার সাথে বাসার ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে একটা 16 থেকে 17 বছরের মেয়ে বাসার মেঝেতে উপুর হয়ে পড়ে আছে এবং তার কোমরের নিচ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভাই, আমার বোনটাকে দয়া করে তুলে একটু রিকশায় বসান, আমি রক্ত দেখতে পারি না। শামীম সাথে সাথে পড়ে থাকা মেয়েটাকে পাজা কোলে তুলে 2 হাতের উপর নিল। আর তখন শামীম মেয়েটার সামনের দিকে করলে বুঝতে পারে আসলে রক্ত কোথা থেকে বের হচ্ছে। শামীমের মাথা যেন ঘুরে পড়ে যাবে, এত রক্ত কী কারণে বের হবে মেয়েটার ওই স্থান দিয়ে। অত কিছু না ভেবে দৌড়ে গিয়ে মেয়েটাকে রিকশায় তুলল আর তার বোনকে রিকশায় উঠে তাকে ধরতে বলল। শামীম রিকশা খুব জোরে চালাতে শুরু করে দিল, কিন্তু যখন মেয়েটাকে শামীম কোলে করে নিয়েছিল তখন মেয়েটার শরীর একটু একটু ঠান্ডা ছিল। বোন, যদি কিছু মনে না করেন আমাকে বলবেন কী কারণে রক্ত বের হচ্ছে আর উনি জ্ঞান হারিয়ে ফেলেছে? ওকে ধর্ষণ করা হয়েছে। মানে কিভাবে আর কে এমন বাজে কাজ করলো? ভাই, বোনটা আমার ছোট থেকেই চাপা স্বভাবের, কোনো কিছু হলেও সে কাউকে মুখ ফুটে বলতো না। ও আমার ছোট খালার ছোট মেয়ে, ওরা 2 ভাই বোন, কিন্তু খালা খালু তাদের ছেলেকে অনেক ভালোবাসে। 4 দিন আগে হঠাৎ করে সংবাদ আসে আমার নানা গুরুতর অসুস্থ, তাই আমার খালা খালু আর খালাতো ভাই নানা বাড়িতে যায়। আমার বাবা মা আরও যে খালারা আছে সবাই যায় সেখানে। সেদিন আমার বোনের ঋতুস্রাব শুরু হয় আর প্রচণ্ড পেট ব্যথার কারণে যেতে পারে না। আর সেদিনই এর ফুফাতো ভাই বেড়াতে এদের বাসায় আসে, তাই খালা খালু ওর চাচাতো ভাই আর ফুপুর ছেলেকে ওদের বাসায় রেখে যায়। ওর ফুপুর ছেলে ওকে অনেকবার প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সে বারবার ফিরিয়ে দেয় তাকে। সেদিন রাতে বোনটা আমার পানি খাওয়ার জন্য কিচেনে গেলে পেছন থেকে ওর মুখ চেপে ধরে মেঝেতে শুইয়ে সারা রাত ওই জানোয়ার দুটো ধর্ষণ করে। তার এই অবস্থা থাকা অবস্থায় আমার বোনটা তাদের এমন পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওর জ্ঞান ফিরে তখন ভোর হয়েছে আর দেখতে পায় তার গায়ের জামাটা প্রায় ছিঁড়ে গেছে আর উলঙ্গ হয়ে আছে। সে কোনো রকম রুমে গিয়ে একটা চাদর জড়িয়ে
বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। তারপর সারাদিন দরজা বন্ধ করে রুমে থাকে। ভয়ে লজ্জায় কোথাও যেতে পারে না, কাউকে কোনো কথা বলতে পারে না। এক ধর্ষণ আর দ্বিতীয় তার ঋতুস্রাব, দুইটার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকটা ডিপ্রেশনে চলে যায় সে। রাতে সেই জানোয়ার দুটো আবার আমার বোনের রুমে গিয়ে বলে, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে সারা রাত আমরা দুজন যা করেছি তা পুরো দেশের মানুষ দেখবে। সব কিছু ভিডিও করে রেখেছি, আর মুখ খুললে মেরে ফেলবো। আমাকে ভালোবেসে তা করলি না, শেষে তো সব হারালি। হাসতে হাসতে তারা রুম থেকে চলে যায়। দুদিন পর খালাখালু বাড়িতে আসলে আমার বোনটা তার মা বাবাকে বলে তার চাচার ছেলে এবং ফুপির ছেলে তার সাথে অনেক খারাপ কিছু করেছে, কিন্তু ওর বাবা মা তা শুনে না। উল্টো তার চাচার ছেলে আর ফুপুর ছেলের কথা শুনে সেদিন খালা ওকে কয়েকটা থাপ্পড় মারে। তারপর খালা খালু আবার সেদিনই নানা বাড়ি যায়। আর আজ ওই জানোয়ার দুটো আবারও তার এই সমস্যা থাকা অবস্থায় ধর্ষণ করে পালিয়ে যায়। পুরা বাসা ফাঁকা, শুধু ওই জানোয়ার দুটো আর আমার বোনটা ছাড়া। 4 দিন থেকে বাসায় কেউ নেই। আর আজ একটু আগে আমাকে আমার বোনটা ফোন করে ডেকে এনে সব কথা বলে। তারপর তো আপনাকে ডাকতে আসলাম। স্বামী মেয়েটার কথা শুনে কান্না করে ফেলল। দুনিয়াতে এখনো এমন জানোয়ার বেঁচে আছে? আর মেয়েটার বাবা মা বা কেমন, যারা নিজের সন্তানের খবর রাখে না, নিজের সন্তানের কথা বিশ্বাস করে না। এমন বাবা মায়ের ঘরে যেন মেয়ে সন্তান জন্ম না নেয়। বোন, আপনি থানায় জানান নাই বিষয়টা? না ভাই, জানতে পারি নাই। আর একটু জোরে চালান না ভাই। স্বামী মেয়েটার কথা মতো নিজের শরীরের সব শক্তি দিয়ে প্যাডেল ঘোরাতে থাকলো। পথ যেন শেষ হচ্ছে না। রাতও অনেক হয়েছে, কোনো গাড়ি, অটো, সিএনজি কিছুই চোখে পড়তেছে না। স্বামী মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, মেয়েটা যেন বেঁচে যায়। আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন। অনেক কষ্টের পর শামীম ওদেরকে নিয়ে হাসপাতালে আসতে সক্ষম হয়। শামীম রিক্সা দাঁড় করিয়ে মেয়েটাকে কোলে নেওয়ার আগে তার কাঁধের গামছা দিয়ে মেয়েটার কোমর পেঁচিয়ে দেয়, যাতে কোনো মানুষ এসব না দেখে। তারপর ধর্ষিতা মেয়েটাকে কোলে করে নিয়ে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢোকে। অন্য মেয়েটা কাঁদতে থাকে আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। কোনো রকম ওয়ার্ড বয়ের দেখা পেলে তাদেরকে বলে একটা বেডে শুয়ে দেয় মেয়েটাকে। তারপর ডাক্তার এসে পালস চেক করে দেখে ধর্ষিতা মেয়েটা আর বেঁচে নাই। ডাক্তার সাথে সাথে পুলিশকে ফোন করে। এদিকে ধর্ষিতা মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার খালাতো বোনটা। শামীম সেখানে নীরব হয়ে যায়। তাহলে কত কষ্ট দিছে মেয়েটাকে, যার কারণে মেয়েটা দুনিয়া ছাড়া হলো। শামীম মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ, এমন জানোয়ারের বিচার তুমি দুনিয়াতে করিও। এরকম পশুর মতো মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারপর পুলিশ আসে, এসে মেয়েটার খালাতো বোন এবং শামীমকে জিজ্ঞাসাবাদ করে। তারপর সব শুনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ভাইয়া, আমি এখন কি করব বলেন তো? আপনার খালাকে ফোন দিন। খালাখালু তো বিশ্বাস করবেন না ভাইয়া। আপনি আগে তাদেরকে ফোন তো দেন, দিয়ে সব ঘটনা তাদের বলুন। যতই হোক না কেন, মেয়ের মরার কথা শুনলে না এসে থাকতে পারবে না। মেয়েটা ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল, ওই ধর্ষিতা মেয়েটা মারা গেছে এবং সে হাসপাতালে আছে। আমি কি যাব বোন? ও, আপনার তো রিক্সা ভাড়া বাকি আছে। ছি বোন, কি বলেন আপনি? আমাকে ভাড়া দেওয়া লাগবে না। আপনি নিজে ঠিক থাকুন। আমাকে ভাই ডেকেছেন, আপনার কাছ থেকে কি ভাড়া নিতে পারি? তাহলে আপনার পরিবার চলবে কেমন করে? চার কুলে আমার কেউ নাই, একা মানুষ, একটাই পেট, নিশ্চয়ই বেশি খাবারের প্রয়োজন হবে না আমার। ভাইয়া, একা থাকতে খুব ভয় করতেছে। আপনি প্লিজ থাকুন না, আমাদের পরিবারের মানুষ না আসা পর্যন্ত। ঠিক আছে। শামীম মেয়েটার সাথে সেখানেই থাকলো। মেয়েটা শুধু সারা রাত কান্না করে গেছে। তাকে অনেকবার কান্না করতে মানা করেছে, কিন্তু শুনে নাই। বরং বলেছে, আজ ওর সাথে যা হয়েছে কালকে আমার সাথেও ওটা হতে পারত। ওদের যদি ধর্ষণ করার এতই ইচ্ছা ছিল তাহলে তারা সেদিনই যা করার করেছে। তাহলে বারবার কেন বোনটাকে এমন করে ধর্ষণ করলো, তাও তার এমন অসুস্থ অবস্থায়? পুরা রাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল শামীম, আর নীরব দর্শকের মতো মেয়েটার কান্না করা দেখেছে। একবারের জন্য তার চোখ থেকে পানি ঝরা বন্ধ হয় নাই। ভোর রাতে মেয়েটার পরিবারের লোকজন আসলে শামীম মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। যখন গ্যারেজে রিক্সা নিয়ে ঢুকে
তখন দেখে সবাই মাথায় হাত দিয়ে চিন্তিত ভাব নিয়ে বসে আছে। শামীমকে গ্যারেজে ঢোকা দেখে সবাই তার কাছে এগিয়ে আসে, নানান কথা জিজ্ঞেস করতে থাকলো। কোথায় ছিলাম, কি হয়েছে, কেন আসতে দেরি হলো, আমার কোনো কিছু হয়নি তো, আমার চিন্তায় তারা কেউ সারা রাত ঘুমাতে পারে নাই, ইত্যাদি অনেক কথা। শামীম তখন সবাইকে ওই ধর্ষিতা মেয়েটার কথা বলে। সবাই শামীমের কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। এ নতুন কি বাবা, আমাদের দেশে এটা এখন পেশা হয়ে গেছে। জীবনে কত দেখলাম এমন ঘটনা, কত যে মেয়ে ধর্ষিতা হয়ে রাস্তায় জঙ্গলে পড়েছিল। আরে বেটা, এটা ঢাকা শহর, এখানে থাক, সব শিখতে পারবি আর জানতেও পারবি। শুধু এই শহরে না, পুরো দেশের কোনায় কোনায় এমন ধর্ষণের ঘটনা ঘটতেছে। এদেশের 6 বছরের শিশু ধর্ষণ হওয়ার মতো ঘটনা আছে, গর্ভবতী নারীর ধর্ষণের মতো ঘটনা আছে, গৃহবধূ ধর্ষণের ঘটনা রয়েছে, মেয়ের সামনে মাকে দল বেঁধে ধর্ষণের ঘটনা আছে। বাবারে, যে মানুষগুলো এসব কাজ করে তারা আসলে ভালো পরিবারের সন্তান না। এদের কাছে মা, বোন, খালা, ফুফু কেউ নিরাপদই না। এদের একটাই চাহিদা, তা হলো যৌন চাহিদা, মনের ক্ষুধা মেটানো এদের কাজ। এরা ভাবে না এদের ঘরে মা বোন আছে, এরাও একদিন বাবা হবে। যদি এরা এসব ভাবতো তাহলে তারা ধর্ষণ করতো না রে। আর সবচেয়ে বড় কথা, ধর্ষকরা সবার কাছে এমন করে চলাফেরা করে মনে হয় যে যেন কোনো পাপই করে না। সামান্য যৌন চাহিদা মেটানোর জন্য এরা কাউকে ছাড় দেয় না। এদের বিচার আল্লাহ করবে। এরা তো দুনিয়াকে বেহেশত মনে করে পরকাল বলতে যে একটা অনন্তকালের জীবন আছে সেটা তারা বিশ্বাস করে না। এসব ভেবে আমাদের কোনো কাজ নেই। যে দেশের সরকার ধর্ষণের সাজা দিতে জানে না, সে দেশের তো ধর্ষক বাড়বেই। যদি ধর্ষকদের ধরে ফাঁসি দিত তাহলে দেশে এমন খারাপ মানুষ থাকতো না। আর যদিও থাকতো তাহলে খারাপ কাজ করার সাহস পেত না। এসব চিন্তা বাদ দিয়ে যা, ঘুমিয়ে পড়। আর তোর ভার্সিটি যাবি কবে থেকে? কালকে থেকে যাব চাচা। শামীম আর তাদের কোনো কিছু না বলে গ্যারেজে থাকার ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম আসতেছে না। সে ভাবতেছে মেয়েটার বাবা মা কি এটা বিশ্বাস করবে না তার মেয়েকে 2টা জানোয়ার ধর্ষণ করেছে। তার মেয়ের মৃত্যুর কারণ ওই জানোয়ার দুটো। দেশের পুলিশ কি তাদেরকে ধরে শাস্তি দিতে পারবে, নাকি পুলিশ তাদের ধরবে না, নাকি ধরে নিয়ে আসার পর ছেড়ে দিবে? আল্লাহ, এ কেমন নিয়তি তোমার! আমাকে না হয় এতিম বানিয়েছ, কিন্তু আজ একটা পরিবারকে, একজন মাকে, একজন বাবাকে সন্তানহারা করে দিলে। আল্লাহ, তুমি কি চাইলে সাথে সাথে এসব খারাপ মানুষের বিচার করতে পারো না? নানা রকম চিন্তা করে শামীম ঘুমিয়ে গেল। ঠিক জোহরের সময় উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার রিক্সা নিয়ে বের হলো শামীম। সেদিন রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে এসে খাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা শামীম একটা মোটামুটি ভালো শার্ট আর প্যান্ট পরে কলেজের দিকে রওনা হলো। রহিম আর থাকতে না পেরে নীলফামারী থেকে রংপুর এসে ঢাকার বাসে উঠে ঢাকা চলে আসলো। ঢাকা এসে তার বন্ধু রাজুর বাসার ঠিকানায় চলে গেল। রাজুর বাসায় ঢুকে দেখে রাজু বাসাতে নাই, তার স্ত্রী সন্তান বাসায় আছে। আর রহিমকে দেখে মোর্শেদা বেগম চিনতে পারল। তিনি রহিমকে একটা রুম দেখিয়ে দিল বিশ্রাম নেওয়ার জন্য। রাজু আসলে তখন না হয় বাকি কথা হবে। রাতে রাজু বাসায় আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সোফাতে বসলো। আচ্ছা রাজু, শামীম কোথায়? ওকে তো আসছি থেকে দেখতে পারতেছি না। সবাই রহিমের কথা শুনে মাথা নিচু করে রাখলো। কেউ রহিমের কথার উত্তর দিতে পারতেছে না। আরে এভাবে চুপ করে আসিস কেন? বল শামীম কোথায়? রাজু এবার রহিমের দুহাত ধরে কেঁদে দিল। রহিম, আমি তো ছেলেকে তাড়িয়ে দিয়েছি। মানে কি বলতেছিস তুই এসব? ওর কি আর কোনো খোঁজখবর পাস নাই? অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। ঠিক আছে, তাহলে আজ আসি। আজকে আসলি আর আজকে যাবি মানে? রহিম এবার কান্না করা শুরু করে দিল, যা দেখে রাজুর বুকটা ছ্যাদ করে উঠল। যে রহিম কোনোদিন কান্না করে না, আজ সেই রহিম কান্না করতেছে মানে? রহিমকে এভাবে কান্না করা দেখা রাজুর একটু ভালো লাগতেছে না। তার উপর এই রাতের মধ্যে রহিম চলে যেতে চাচ্ছে। কি জন্য তুই কান্না করছিস? একবার বলবি আমাকে? তুই জানিস না শামীম কতটা অসহায়, কতটা একা? তুই একটা এতিম ছেলেকে কিভাবে এমন জানোয়ারের পিটালি? যখন তোরা সবাই ওর দোষ দিয়েছিলি, একবারও কি কোনো উত্তর দিছে শামীম? আমি জানতাম না রে ভাই,
আমার স্ত্রী সন্তান এতটা ছোট মনের আর জঘন্য মানুষ হবে? আল্লাহ